হ্যালো বন্ধুরা, আছি এখন রাজশাহীর প্রবেশ মুখে, প্রায় কাছাকাছি। আমরা রাজশাহীতে ঢুকে যাব। সদরটা একটু ভিতরের দিকে থাকে, কিন্তু একটা জেলার ভিতরে ঢুকতে আনাচে কানাচে দিয়ে অনেক জায়গায় থাকে, ঠিক না? আমরা এখন কাছাকাছি আছি। এই রাস্তার ভিউগুলো না নিলেই নয়। বলি বলি করে বলা হয় না, এখন বলেই দেই। ধন্যবাদ সাওয়ারিকে আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা এবং ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। আপনারা চাইলে আপনাদের নতুন এবং পুরাতন বাইক সেল, এক্সচেঞ্জ এবং বাই করতে সাওয়ারির সাথে যোগাযোগ করতে পারেন। তারা খুবই রিজনেবল প্রাইসে আপনার চাহিদা পূরণ করতে সক্ষম এবং দেশের সর্বসেরা বাইকের কালেকশন তাদের কাছে থাকে। আপনারা যে কোনো ধরনের যে কোনো মডেলের বাইক আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। চলুন এবার জেনে নেই এই জেলা সম্পর্কে কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এবং স্বাধীনতার ইতিহাস সম্পর্কে, যা আপনাদের একটু হলেও কাজে দিবে। প্রথমে রাজশাহী জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আমরা জেনে নিই। রাজশাহী জেলার উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে কুষ্টিয়া জেলা, পদ্মা নদী ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে নাটোর জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত। দেশের প্রধানতম নদী পদ্মা এই জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই জেলার মোট আয়তন 2407.01 বর্গ কিলোমিটার। রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী একটি জেলা ও বিভাগীয় শহর। এটা রাজশাহী বিভাগের দ্বিতীয় বৃহত্তম ও প্রধান প্রশাসনিক অঞ্চল। রাজশাহী বিভাগীয় শহর হলেও অর্থনৈতিকভাবে এই বিভাগের সবচেয়ে উন্নত জেলা হলো বগুড়া, আর দ্বিতীয় উন্নত জেলা হলো এই রাজশাহী জেলা। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলোর মধ্যে অন্যতম একটি জেলা। আমের রাজ্য হিসাবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসাবে দেশব্যাপী বিখ্যাত এই রাজশাহী জেলা। এছাড়াও সব ধরনের শাকসবজি উৎপাদনের কারণে রাজশাহীকে সবজি ভাণ্ডার বলা হয়। প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনে রাজশাহী সারা দেশে বিশেষ পরিচিত এবং শ্রেষ্ঠত্বের দাবিদার। একই সাথে দেশের সর্বোচ্চ পান উৎপাদন হয় রাজশাহীতে। রাজশাহীকে শিক্ষানগরী এবং রেশমের নগরীও বলা হয়। চলুন এবার জেনে নেই রাজশাহী জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে। এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মতপার্থক্য রয়েছে, তবে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের মতে রাজশাহী রানী ভবানীর দেওয়া নাম। অবশ্য লেখক মিস্টার গ্রান্ট লিখেছেন যে রানী ভবানীর জমিদারিকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তর কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায়। পদ্মার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত, এমনকি নদিয়া, যশোর, বর্ধমান, বীরভূম নিয়ে এই এলাকা রাজশাহী চাকলা নামে অভিহিত হয়। অনুমান করা হয় রামপুর এবং বোয়ালিয়া নামক দুটি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গড়ে উঠেছিল। প্রাথমিক পর্যায়ে রামপুর বোয়ালিয়া নামে অভিহিত হলেও পরবর্তীকালে রাজশাহী নামটি সর্বসাধারণের নিকট সমাধিক পরিচিতি লাভ করে। বর্তমানে আমরা যে রাজশাহী শহরের সঙ্গে পরিচিত তা আরম্ভ 1825 সাল থেকে। তার আগে রাজশাহী জেলার সদর দপ্তর ছিল বর্তমান নাটোর শহর এলাকায়। নারদ নদের নাব্য সংকটের কারণে তৎকালীন রামপুর, বোয়ালিয়া, পদ্মা নদীর তীরবর্তী এলাকায় রাজশাহী সদর ও প্রশাসনিক এলাকা ব্রিটিশরা স্থাপন করেন। রাজশাহী শব্দটি বিশ্লেষণ করলে দুটি ভিন্ন ভাষার একই অর্থবোধক দুটি শব্দের সংযোজন পরিলক্ষিত হয়। সংস্কৃত রাজ ও ফার্সি শাহ এর বিশেষণ শাহী শব্দযোগে রাজশাহী শব্দের উদ্ভব, যার অর্থ একই, অর্থাৎ রাজা বা রাজকীয় বা বাদশাহ বা বাদশাহী। তবে বাংলা ভাষায় আমরা একই ধরনের অনেক শব্দ দুবার উচ্চারণ করে থাকি, যেমন শাক, সবজি, চালাক, চতুর, ভুল, ভ্রান্তি, ভুল, ত্রুটি, চাষ, আবাদ, জমি, জিরাত, ধার, দেনা, শিক্ষা, দীক্ষা, দিন, দুঃখী ইত্যাদি। ঠিক তেমনি করে অদ্ভুত ধরনের এই রাজশাহী শব্দের উদ্ভবও যে এভাবে ঘটে থাকতে পারে না তা মোটে উড়িয়ে দেওয়া যায় না। এই নামকরণ নিয়ে অনেক কল্পকাহিনীও রয়েছে। সাধারণভাবে বলা হয় এই জেলায় বহু রাজা জমিদারের বসবাস ছিল, এজন্য এই জেলার নাম হয়েছে রাজশাহী। কেউ বলেন রাজা গণেশের সময় রাজশাহী নামের উদ্ভব হয়, যার রাজ্যকাল ছিল 1414 থেকে 1418 খ্রিস্টাব্দ। জনযুদ্ধ এনেছে পতাকা, সেই জনযুদ্ধের দাবিদার এদেশে 7 কোটি বাঙালি। একটি সশস্ত্র যুদ্ধ দেশকে শত্রুমুক্ত করে। এই সশস্ত্র যুদ্ধ একটি নির্বাচিত সরকার নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পরিকল্পিত এই যুদ্ধ পরিচালনার জন্য 10 এপ্রিল 1971 সালে বাংলাদেশ সরকার সমগ্র বাংলাদেশকে 4টি যুদ্ধ অঞ্চলে বিভক্ত করেন। এই 4টি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ছিলেন চট্টগ্রাম অঞ্চল মেজর জিয়াউর রহমান, কুমিল্লা অঞ্চল মেজর খালেদ মোশাররফ, সিলেট অঞ্চল মেজর AK-M শফিউল্লাহ, দক্ষিণ পশ্চিম অঞ্চল মেজর আবু উসমান চৌধুরী। পরবর্তীতে দক্ষিণ পশ্চিম অঞ্চলকে বিভক্ত করে রাজশাহী অঞ্চলে মেজর নাজমুল হক, দিনাজপুর অঞ্চলে মেজর নওজেশ উদ্দিন ও খুলনা অঞ্চলে মেজর জলিলকে দায়িত্ব দেওয়া হয়। 7 জুলাই 1971 সালে কৌশলগত কারণে সরকার নিয়মিত পদাতিক ব্রিগেড গঠনের পরিকল্পনায় জেড ফোর্স ব্রিগেড গঠন করেন। এই জেড ফোর্সের অধিনায়ক হলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। একইভাবে সেপ্টেম্বর মাসে এস ফোর্স এবং 14 অক্টোবর কে ফোর্স গঠন করা হয়। এই কে ফোর্সের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফ এবং এস ফোর্সের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল AK-M শফিউল্লাহ। 10 জুলাই 71 থেকে 17 জুলাই 71 পর্যন্ত মুক্তিবাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যুদ্ধ অঞ্চলের অধিনায়কদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে বাংলাদেশকে 11টি যুদ্ধ সেক্টরে বিভক্ত করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়।
চলুন এবার আমরা জেনে নেই রাজশাহী জেলার কিছু দর্শনীয় স্থাপসমূহের নাম, যেখানে চাইলে আপনি ঘুরে আসতে পারেন। প্রথমে আসবে যা নাম, সেটা হচ্ছে দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারপর আসবে পদ্মা নদীর বাঁধ, পুঠিয়া রাজবাড়ি, রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা, বরেন্দ্র জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, পদ্মা গার্ডেন, বাঘা মসজিদ, রাজা কংস নারায়ণের মসজিদ, তামলি রাজার বাড়ি, গোয়ালকান্দি জমিদার বাড়ি, হাজারদুয়ারি জমিদার বাড়ি। চাইলে আপনি এইসব জায়গায় আপনার অবসর সময় কাটিয়ে আসতে পারেন। এবার জেনে নেই কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যাদের জন্ম হয়েছিল এই রাজশাহীর মাটিতে। চারু মজুমদার, মাওবাদী রাজনীতিবিদ, রিজিয়া পারভিন, বিখ্যাত কণ্ঠশিল্পী, শর্মিলা আহমেদ, বিশিষ্ট নাট্য চলচ্চিত্র অভিনেত্রী, ওয়াহিদা মল্লিক জলি, প্রখ্যাত মঞ্চনাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী এবং শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, রাজনীতিবিদ ও জাতীয় নেতা, অক্ষয় কুমার মৈত্র, ভারতীয় ইতিহাসবেত্তা, রানী ভবানী, রাজশাহীর জমিদার, সেলিনা হোসেন, বাংলাদেশের কথা সাহিত্যিক, নুসরাত ইমরোজ তিশা, অভিনেত্রী, শাহরিয়ার আলম ও রাজনীতিবিদ, আবুল কালাম আজাদ, সাবেক এমপি ও রাজনীতিবিদ, মাহিয়া মাহি, চিত্রনায়িকা। এই ছিল রাজশাহী সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবং কিছু ইতিহাস। দেখতে দেখতে আমরা রাজশাহী শহরের ভিতরে ঢুকে গেলাম। খুব সুন্দর সুসজ্জিত রাজশাহী নগরীটি। কয়েকদিন আগেও এই নগরীটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা শহর হিসেবে ঘোষিত ছিল, আপনারা সবাই জানেন। রাতের বেলা রাজশাহী শহরের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। প্রচুর পরিমাণে স্কুল কলেজ বিদ্যমান, মানে শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে বিদ্যমান। দেখতেই পারছেন কতটা সাজানো গোছানো, কী পরিমাণ পরিপাটি এই শহরটি। আসলে আমরা চাইলেই কিন্তু আমরা আমাদের দেশকে সুন্দর রাখতে পারি, যার একটি জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই রাজশাহী শহর। খুব ছোটোখাটো ছিমছাম একটি শহর, পাশেই আছে পদ্মা নদী। চাইলে এখানে ঘোরা অনেক জায়গা আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। অবসর সময় কাটানোর জন্য পদ্মার পার বেস্ট একটি জায়গা হতে পারে। আছে হাইটেক পার্ক পদ্মার পাড়ে, এবং বর্ষার সময় পদ্মার যে জৌলুস তা অসাধারণ, এবং তার ভয়ঙ্কর রূপ বর্ষাকালেই দেখা যায়। দেখুন আশেপাশের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং পরিপাটি। এর আগে যখন আমি রাজশাহী এসেছিলাম সেটা 2022 সালে, তখন করোনা পরবর্তী সময়ে রাজশাহীটা যদিও ওই রকমভাবে ঘোরা আমার পক্ষে সম্ভব হয়নি, একটি কাজে এসেছিলাম, বাট রাত্রে ঘোরা হয়েছিল, খুবই ছিমছাম। আশা করি এখানে আমি একটা রাত থাকবো, একটা রাত বা 2টা রাতও থাকতে পারি, এবং রাত্রেও রাজশাহী শহরটা একটু অবলোকন করব। আজকে আমার যে যাত্রাপথের যে সৌন্দর্যগুলো দেখলাম আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। পরবর্তী ডেস্টিনেশন কোথায় হতে পারে তাও একটু কমেন্ট করে জানাবেন। দেখুন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সব কিছু সুন্দর দেখা যায়, যে কোনো কিছুই। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ একটা কথা আছে। আপনারা একটু খেয়াল করেন এই রাজশাহী শহরটা কী পরিমাণ গোছানো। আমি বারবার এই একটা কথা বলতেছি, কারণ আমরা আমাদের ঢাকা শহরটাকে অনেক অপরিকল্পিতভাবে সাজিয়েছি, মানে সাজিয়েছি বলতে অপরিকল্পিতভাবে আমরা রাখি, যে তাই সাথে আমরা ময়লা আবর্জনা ফালাই। বাট একবার আপনি রাত্রে ঢাকা শহরটা ঘুরে দেখবেন, খুব ছোট্ট শহর বাট প্রচুর পরিমাণ সুন্দর। আসলে আমাদের ঢাকা শহর অনেক সুন্দর যদি আমরা একটু গুছিয়ে রাখি, একটু সবাই যদি সচেতন হই, তাহলে হয়তো বা ঢাকা শহর একটি সুন্দর শহরের উৎকৃষ্টতম উদাহরণ হতে পারে। দেখুন এখানকার যে ওভারব্রিজগুলো আছে তা অবশ্যই মন ছুঁয়ে যায়। সাদা রঙের আবহ খুব চমৎকারভাবে অন্তর্কে দোলা দিয়ে যায়। আশেপাশে দেখুন মানে একটা নিয়মতান্ত্রিকভাবে জীবনযাত্রা এখানে চলছে, এটা বোঝাই যায়। আর রাত্রেবেলা অসম্ভব সুন্দর লাগে এই আলোকসজ্জাগুলো, যখন এই লাইটগুলো জ্বলে যায়। আপনারা দেখেন সাইডে লাইটগুলো আছে, এগুলো জ্বলে যাবে। আমরা সিটি কর্পোরেশনের ভিতরেই আছি, একটু সামনেই রাজশাহী ইউনিভার্সিটি। এখানেই শেষ নয় রাজশাহীর সৌন্দর্য। রাজশাহীর সৌন্দর্য যারা আপনারা রাজশাহীতে এসেছেন তাদেরকে নতুন করে বলার কিছুই নেই। হয়তো বা আমি একটু কম বলে ফেলছি, বা হয়তো বা আপনাদের কাছে একটু অতিরঞ্জিত মনে হতে পারে, বাট অবশ্যই রাজশাহী শহরটাকে আপনি একবার চাইলে ঘুরে আসতে পারেন। জাস্ট আধুনিক বিশ্বে বা বর্তমান আমাদের যেই বাংলাদেশটা আছে, এখানে এই রাজশাহীটা একটা উৎকৃষ্ট উদাহরণ সৌন্দর্যের দিক থেকে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে। আপনি একবার দেখুন, এখন প্রায় বিকেল, পরন্ত বিকেল, সারাদিন এখানে কর্মচঞ্চল মানুষের আনাগোনা ছিল, প্রচুর পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান আছে। তারপরও শহরটা কিন্তু এই সময় যদি ঢাকার অবস্থা হতো, কর্মচঞ্চল দিনের শেষে কিন্তু অনেকটা এলোমেলো এবং অগোছালো থাকতো। বাট এখানে কি দেখা যাচ্ছে, খুব পরিপাটি, খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে শহরটাকে। এর অবশ্যই কৃতিত্বের দাবিদার রাজশাহী সিটি কর্পোরেশন এবং আপামর জনসাধারণ যারা এই রাজশাহীতে বসবাস করছে, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু এবং নিজের মন মানসিকতার কারণেই কিন্তু এখানে এই রকম সৌন্দর্য পরিস্ফুটিত হয়েছে। মানে কোনো একটা জায়গার সৌন্দর্য বা কোনো একটা আপনার বাসস্থান বা আপনার শহরের সৌন্দর্য কিন্তু এই এলাকার মানুষ এবং ওই বাড়ির মানুষের মনমানসিকতা এবং চিন্তাভাবনাকেই রিপ্রেজেন্ট করে।
সো সেজন্য আমরা আমাদের সব কিছু আমাদের যেই নিজের জায়গা আছে বা নিজের জায়গা থেকে যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। অবশ্যই রাজশাহী পর্বটি কীরকম লেগেছে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনার গতানুগতিক সমালোচনা এবং আলোচনার জন্য আমার কমেন্টস বক্স সবসময় খোলা। কোনো রকম জরুরি পরামর্শ থাকলে অবশ্যই আমাকে দিবেন। কোনো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আপনার সাপোর্ট একান্তভাবে কাম্য। আপনার সাপোর্ট হলো আপনার সাবস্ক্রাইবার। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আপনি সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। এবং কোথায় আমার ভুল হচ্ছে বা কোনো ইনফরমেশন লেখ থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং পরিশেষে সাওয়ারিকে আবারও ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। তাদের কাছ থেকে আমি প্রচুর পরিমাণে ইনফরমেশন পেয়েছি এবং তারা আমাকে প্রচুর পরিমাণ সাহায্য করেছে। আপনারা চাইলে আপনাদের বাইক সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন বা বাইক কেনাকাটা, ইউজড বাইক বা ব্র্যান্ড নিউ বাইক পারচেস, এক্সচেঞ্জ এবং সেল সংক্রান্ত বিষয়ে আপনি সাওয়ারির সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের সাওয়ারির পেজ এবং যাবতীয় ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, আপনার আশেপাশের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন যতটুকু আপনার দ্বারা সম্ভব হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।